ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলা, তেল আবিবের সামরিক স্থাপনায় পাল্টা আঘাত তেহরানের। নিষিদ্ধ হয়নি আওয়ামী লীগ, বিধিনিষেধ কার্যক্রমে মন্তব্য প্রধান উপদেষ্টার। ভোটে অংশগ্রহণ প্রশ্নে সিদ্ধান্ত ইসির। মানসিকতার পরিবর্তন ছাড়া সংস্কার অসম্ভব, ডক্টর ইউনূস তারেক বৈঠকে আশার আলো দেখছেন মির্জা ফখরুল। ইসি স্বাধীন হলেও নির্বাচনে মুখ্য ভূমিকা রাখবে সরকার, বললেন সিইসি। যথাসময়ে তফসিল ঘোষণার প্রত্যয়। ইউনাইটেড শিক্ষার্থী আমন্ত্রণ চ্যানেল 24 রাত 10টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন এবং আমি আশিক তমাল। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও পাল্টাপাল্টি হামলা থামছেই না। ক্ষেপণাস্ত্রের আঘাতে বিপর্যস্ত দুই পক্ষের বিভিন্ন এলাকা। এর মধ্যেই ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কায় ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, সংঘাতে ওয়াশিংটনে যোগ দিলে তা হবে ভয়াবহ ও বিপজ্জনক। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির তাগিদ, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের আলোচনার দুয়ার খোলা রাখার আহ্বান। কোনো কিছুতেই লাগাম টানা যাচ্ছে না ইরান ইসরায়েল সংঘাতের, যা ঠেকেছে নবম দিনে। তেহরান ও এর আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়ে আইআরজিসির 2 কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তেল আবিব বলছে কোম প্রদেশে নিহত হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আমির পৌর জোধি, আর তেহরানে নিহত হন ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। এছাড়াও ইস্পাহান প্রদেশের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এই পারমাণবিক কেন্দ্রেই ইউরেনিয়াম রূপান্তর করা হয়। এছাড়া লেনজান, মোবারাকে ও শাহরেজা এলাকার গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনাতেও আঘাত হেনেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় অব্যাহত আছে ইরানের পাল্টা হামলা। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা টপকে শহরটির প্রাণকেন্দ্রে আঘাত হানছে তেহরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার শঙ্কার মাঝেই ট্রাম্প প্রশাসনকে কড়া বার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হুঁশিয়ারি দেন, সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা হবে বিপজ্জনক। ইরানে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে শুরু থেকেই যুক্তরাষ্ট্র জড়িত, আর মার্কিন প্রেসিডেন্টের দেয়া বার্তায় তার অনেক আভাস আমরা পাচ্ছি। এই সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়ায় তা হবে সবার জন্য বিপজ্জনক। চলমান পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসে মুসলিম রাষ্ট্রগুলোর জোট ওআইসি। এতে ইরানে চালানো ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানান নেতারা। আমি মনে করি মধ্যপ্রাচ্যের শান্তিতে সবচেয়ে বড় বাধা নেতানিয়াহু। পরমাণু চুক্তি নিয়ে যখন ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা হচ্ছিল, ঠিক এমন সময়ে ইসরায়েল হামলা চালায়। তাদের লক্ষ্যই ছিল এই আলোচনা বানচাল করা। তবে ইরান ইসরায়েল সংঘাত বন্ধে কূটনৈতিক পথ খোলা আছে। পরিস্থিতি শান্ত করতে ইউরোপীয় নেতাদের সাথে ইরানের আলোচনা ত্বরান্বিত করতে নেতৃত্ব দেবে ফ্রান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। রাখি জেসমিন, চ্যানেল 24। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ঝুঁকিতে আমদানি রপ্তানি, সেই সঙ্গে জ্বালানির নিশ্চয়তা নিয়ে শঙ্কিত শিল্প উদ্যোক্তারা। বৈশ্বিক এই অনিশ্চয়তার মাঝে রপ্তানি আয় ঠিক রাখতে প্রতিযোগিতা সক্ষমতা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের। বিশেষজ্ঞরা বলছেন, প্রস্তুত থাকতে হবে সক্ষমতার সবটুকু দিয়ে। রাকিব হোসেনের রিপোর্ট। সৌদি আরব, কাতার, দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অন্তত 300 ধরনের প্রক্রিয়াজাত খাদ্য ও কোমল পানীয় পাঠায় প্রাণ। সেখান থেকে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটির রপ্তানি আয় আসে বছরে অন্তত $10 কোটি। কিন্তু ইরান ইসরায়েল যুদ্ধে হুমকির মুখে গুরুত্বপূর্ণ বাজারটি। প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, যুদ্ধের মাঝে ঝুঁকি নিয়ে চলছে রপ্তানি পণ্য পরিবহন। হরমুজ পল্লী বন্ধ এখনো করে দেয় নাই,
বা এখনও চলমান আছে বা ঝুঁকি নিয়ে চলছে। তা আমি মনে করি যদি বন্ধ হয়ে যায় তাহলে তার একটা ইম্প্যাক্ট পড়বে। মানে আমরা যেহেতু দরিদ্র দেশের মানুষ, আমরা কিন্তু ঝুঁকি নিয়ে কিছু চ্যালেঞ্জ নিয়েই আমরা কাজটা করতে চাবো। ওই ক্ষেত্রে যেন ওইটাকে আমরা অপরচুনিটি আকারে কাজে লাগাতে পারি, ওই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। অর্থবছরের 11 মাসে কেবল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে পোশাক রপ্তানির পরিমাণ $16 কোটি বেশি, যা ইউরোপ আমেরিকায় রপ্তানির তুলনায় সামান্য। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হলে মাস চারেকের মধ্যে সেখানেও ক্রয়াদেশ কমার আশঙ্কা রপ্তানিকারকদের। এই চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিযোগিতার সক্ষমতা নিশ্চিতের বিকল্প দেখছেন না বিকেএমই এর নির্বাহী সভাপতি। এই রপ্তানিমুখী শিল্পগুলোকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে একটা কীভাবে ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখা যায়, যতটুকু সম্ভব সাপোর্ট দিয়ে রপ্তানি বাণিজ্যকে ধরে রাখা যায়, সেটাই আসলে আমার মনে হয় সরকারের এখন অগ্রাধিকার হওয়া উচিত। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ বিশ্ব বাণিজ্য ও অর্থনীতিকে আঘাত করবে। জ্বালানির দাম বৃদ্ধির মাধ্যমে যার বাস্তবতা লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে সবটুকু দিয়ে বাংলাদেশকে প্রস্তুত থাকার পরামর্শ তাদের। সর্বপ্রথম আমাদের সমস্যা হবে মাইগ্রেন্ট ওয়ার্কার এক্সপোর্টে। তাদের যে চাহিদা, অর্থনীতিতে যে ওয়ার্কারের চাহিদা, এটা কমে যাবে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে ইদানিং আমাদের কিছু পণ্যের এক্সপোর্ট বাড়ছে, বিশেষ করে অ্যাগ্রো ফুড, কিছু জায়গায় ফার্মাসিউটিক্যাল, এখনও ছোট অ্যামাউন্ট কিন্তু বাড়ছে। সেই জায়গাটাও ক্ষতিগ্রস্ত হবে, কারণ তাদের আভ্যন্তরীণ অর্থনীতির চাহিদা কমে যাবে। দামের উপরে এবং চাহিদার উপরে আমরা কোনো প্রভাব ফেলতে পারি না। আর আমাদের যা ইম্পোর্ট লাগে সেখানে আমরা ইম্পোর্ট প্রাইসের উপরে আমাদের কোনো প্রভাব নেই। যা যদি জিনিসপত্রের আমদানির পণ্যের যদি দাম বেড়ে যায়, বিশেষ করে যে জ্বালানি, আমরা আমাদেরকে ওটা সইতে হবে। দেশের অর্থনীতির চালিকা শক্তির অন্যতম একটি রপ্তানি আয়, যার সঙ্গে নিবিড়ভাবে জড়িত বিনিয়োগ ও কর্মসংস্থান। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, কার্যক্রমের সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, আগামী নির্বাচনে দলটি নৌকা প্রতীক নিয়ে ভোটে লড়তে পারবে কিনা সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। সম্প্রতি যুক্তরাজ্য সফরে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির মুখোমুখি হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিংস তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড প্রাপ্তিতে নিজের অনুভূতি তুলে ধরেন তিনি। পরে কথা বলেন বাংলাদেশের নির্বাচন, সংস্কার, জুলাই গণহত্যার বিচার সহ নানা ইস্যুতে। ডক্টর ইউনূস বলেন, দেশের মানুষের নিরাপত্তায় আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ রয়েছে। আগামী নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা এমন প্রশ্নে তিনি জানান, সরকার অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়, সেখানে সব মানুষের অংশগ্রহণ থাকবে, তবে আওয়ামী লীগ ভোটে থাকবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। First of all, to make it clear, Awami League is not banned. Activities of Awami League has which would include an election. And temporarily. Whether the election will be included or not, it depends on the election commission to decide. So there's a possibility then that they could be on the ballot in the next election. Again, it will be the decision made by the election commission. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এরই মধ্যে শুরু হয়েছে। তাকে ফেরাতে আন্তর্জাতিক আইনের সহায়তা নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। The trial has already begun, so the trial is active, it's going on, and it will go through the legal process, looking for her to come back to face the trial and so on, use the international system, how to get the accused person back to your country and so on. So these are again a legal procedure. ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হওয়ায় বিব্রত কিনা এমন প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, তিনি ব্যস্ত সময় পার করছেন, তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। I don't know whether I should be disappointed or he should be disappointed. It's a missed opportunity for any reason. I don't know. That's why I'm saying coming to Bangladesh should be a good opportunity. Relax and see and kind of feel the moment. রোহিঙ্গা সংকট সমাধানে শুধু তাদের জন্য খাবার সরবরাহ নয়, নিজ দেশে প্রত্যাবর্ষণ একমাত্র সমাধান বলেও উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কারের মতো বড় কাজ সম্ভব নয়, এজন্য দরকার মানসিকতার পরিবর্তন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নতুন বাংলাদেশ গঠনে আশা দেখাচ্ছে লন্ডনে ডক্টর ইউনূস তারেকের বৈঠক।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই অনুষ্ঠান। বিএনপি সহ ফেসিবাদ বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাকর্মীরা যোগ দেন এই আয়োজনে। বক্তারা বলেন, নির্বাচনের দিনক্ষণ নিয়ে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও লন্ডন বৈঠকের পর তা অনেকটাই কেটে গেছে। এই গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের নির্মাণ করতে হবে। জনগণ ছাড়া কোনো বেনেভোলেন্ট ডিক্টেটর কোনো ভালো কিছু করতে পারে না। যেই আকাঙ্ক্ষা নিয়ে লড়াইটা করেছি সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে পারবো সেরকম চিন্তা করি। এই যে অপরাজনীতিগুলো নিয়ে আসছে, এটা নিয়ে আসার কারণ হলো যে আমাদের ঐক্যকে ফাটল ধরানোর জন্য। এই ঐক্য ফাটল ধরানো যাবে না। অনুষ্ঠানে নির্বাচন সংস্কার ইস্যুতে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, বেশিরভাগ সংস্কার প্রস্তাবের সাথে একমত তাদের দল। যেগুলো বাকি থাকবে বাস্তবায়নের উদ্যোগ নেবে নির্বাচিত সরকার। এই সংস্কার কাজ এগিয়ে চলেছে, যতগুলো বিষয়ে একমত হওয়া যাবে সেগুলো আমরা আপনার বাস্তবায়িত করব। যেগুলোতে হতে যাচ্ছে না সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে, অর্থাৎ যখন ইলেকশন হবে, ইলেকশনের পরে পার্লামেন্টে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়গুলোতে আমরা একমত। মির্জা ফখরুল বলেন, দেশ গঠনে কাজ করছে অন্তর্বর্তী সরকার, তাই ফেসিবাদ বিরোধী দলগুলো তাদের সহযোগিতা করবে এমন আশা তার। নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন। আমরা আশা করব যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছতে পারব। জুলাই অভ্যুত্থানের পর যে সুযোগ তৈরি হয়েছে, ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে সবার প্রতি আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আসুন আমরা সবাই যে সুযোগটা পেয়েছি আমরা এই। শাহনেওয়াজ পাবলু, চ্যানেল 24, ঢাকা। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। রাজধানীর আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, যথাসময়ে জানা যাবে ভোটের তফসিল। শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কর্মকর্তাদের দুদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন CAC AMM নাসির উদ্দিন। এ সময় তিনি তুলে ধরেন প্রশিক্ষণের গুরুত্ব। এটা রিফ্রেশার্স কোর্স, এটা কিন্তু দেশব্যাপী সারা বছর কিন্তু হতে পারে আমাদের অফিসারদেরকে নিয়ে, দেশব্যাপী একদম। এটা ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস অফ আপডেটিং আওয়ার নলেজ রিলেটিং টু ইলেকশন অ্যান্ড কন্ডাক্ট অফ ইলেকশন। ইফ পসিবল আমাদের এই ভোটের আগেই কিছু কিছু যদি আমরা করতে তো হবে আমাদের, তো এই ধরনের ট্রেনিংটা আমাদের চালু রাখতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে CAC জানান, ইসি যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। আর কখন ভোট হবে তার রোডম্যাপ জানা যাবে সময় মতো। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, দায়িত্ব গ্রহণের সময়ই কমিশন একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, সেই মোতাবেক কাজ করছে ইসি। একটা পরিকল্পনা, আমাদের কর্মপরিকল্পনা। মির্জা রাকিব, চ্যানেল 24, ঢাকা। রাত 10টার খবর, একটা বিরতি নিচ্ছি, ফিরে আসছি একটু পর, সাথে থাকুন। আবার আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। শিক্ষার্থীদের স্থায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর আগে দাবি পূরণে রাত 8টা পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। সকাল থেকে তাদের সড়ক অবরোধে সৃষ্টি হয় তীব্র যানজট। রাজধানীর নতুন বাজারে বেসরকারি ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ঘিরে এই উত্তেজনা। এদিন সহপাঠীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ 5 দাবিতে পথে নামেন আন্দোলনকারীরা। পুলিশ সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে বাধে বিপত্তি। শিক্ষার্থীদের অভিযোগ, বিনা উস্কানিতে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, যদিও এ নিয়ে ভিন্ন যুক্তি পুলিশের। যখন আমরা কোনো একটা সমাধানের জন্য কথা বলতেছিলাম, সেই সময় পুলিশ অতর্কিত হামলা এখানে আমাদের করে। আমাদের মেয়েদেরকে হামলা করা হয়েছে, নৃশংসভাবে হামলা করেছে, ড্রেনের উপর ফালায় তাদেরকে পালানো হয়েছে। এটা গুরুতর অপরাধ। চরম জনভোগান্তি এবং
যখন দেখছি যে জনগণ বীতশ্রদ্ধ হচ্ছে এবং তাদের পর আক্রমণাত্মক হচ্ছে, তখন আমরা তাদেরকে বসি আপনারা একটু সাইডে যে আপনারা থাকেন, আমরা আপনাদের নিরাপত্তা দিব, সহযোগিতা করব। যৌক্তিক দাবি না মানলে রোববার ব্লকারের হুঁশিয়ারি দিয়েছেন ইউআইয়ের শিক্ষার্থীরা। আলটিমেটাম দেন ৩ কার্যদিবসের মধ্যে হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার। আমরা যারা বহিষ্কৃত আছে এরা সবাই আমর অনশনে আমরা বসতে যাচ্ছি আগামীকাল 10টা এবং 11টার মাঝে, এবং সাথে সাথে সারা বাংলাদেশের সব জায়গায় কালকে বাংলা ব্লকেট পালিত হবে। এর আগে শনিবার সকাল 8:30টার দিকে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। একাত্মতা জানিয়ে যোগ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার। তবে প্রক্টরের আশ্বাসেও কর্মসূচি থেকে সরে দাঁড়াননি আন্দোলনকারীরা। গুরুত্বপূর্ণ এই সড়কটি বন্ধ করে দেয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই হেঁটে রওনা হতে দেখা যায় গন্তব্যে। ওনাদের আন্দোলনের সময় সাধারণ পাবলিককে বেশি সমর্থন করছে, এখন সাধারণ পাবলিককে যদি ভোগান্তি বাড়ায় তাহলে তো এটা হইলো না। অফিস আদালত আছে, মানুষ যাবার পারে না, এমনি বিজাম বাজা বেরোচ্ছে, এগুলো কি ঠিক না? আমরা বুঝতে পারছি না আমরা কিভাবে এই দেশে জীবনযাত্রা অব্যাহত রাখবো। 26 ও 27 এপ্রিলে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগে বাধ্য হন উপাচার্য সহ 11 প্রশাসনিক কর্মকর্তা। 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। আবাসন সংকট নিয়ে আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ। কাল দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা। অভিযোগ করেন ভবনের দেয়াল ছাদের পলেস্তরা খসে পড়লেও সংস্কারে নজর নেই কর্তৃপক্ষের। জরাজীর্ণ দেয়াল ছাদের এই ছবি ঢাকা মেডিকেল কলেজের ডক্টর ফজলে রাব্বি ছাত্রাবাসের। পিলার ধসে বের হয়ে আছে রড, ছাদ থেকে আচমকাই খসে পড়ে পলেস্তারা। তাই অনেকটা শঙ্কা নিয়ে হলে থাকতে হচ্ছে দেশসেরা এ মেডিকেলের শিক্ষার্থীদের। এ নিয়ে 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনকারীরা জানান এর আগে কয়েক দফা অভিযোগ করেও কোনো ফল পাননি তারা। তাদের কথায় কান দেয়নি কর্তৃপক্ষ। বিরাট আকারে কংক্রিট, তারপর ইট, রড, সিমেন্ট এগুলো সহ একটা বিরাট অংশ খসে পড়ে। তো আমার যে 2 রুমমেট ওখানে ঘুমায়, তারা ওই মুহূর্তে ওখানে ছিল না। যদি তারা থাকতো তাহলে তো নিশ্চিত একটা দুর্ঘটনা ঘটে যেত। আমাদের পড়াশোনা থেকে শুরু করে এখানে থাকা আমাদের মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এদিকে বিজ্ঞপ্তিতে অনির্দিষ্টকালের জন্য মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। রোববার দুপুর 12টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছে শিক্ষার্থীদের। তবে দাবি আদায়ে আন্দোলনে অনড় তারা। নতুন ভবনের জন্য বাজেট পেশ করা এবং বিকল্প আবাসন, এই দুটো যদি হয় তারপরে আমরা ক্লাসে ফিরতে পারবো, এবং এই দাবি না আদায় হওয়া পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। আবাসন সংকটের সমাধান ছাড়া ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। সেলফি আপু, এখন কিছু খাওয়াও। এখন ইভিনিং এর চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং। মিস্টার নুডলস হয় কুকিং, টেস্ট হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি ঈদগাহ ময়দানে হয় জানাজা। সৎ, বিনয়ী ও পরোপকারী সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে শোকাহত তার পরিবার, স্বজন আর সাংবাদিকরা। তারা বলেন মামুন রেজার ব্যক্তিত্ব ও পেশাগত নিষ্ঠা যে কারো জন্যই অনুকরণীয়। খুলনা নগরীতে ক্রমাগত নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর। নগরীর দোলখোলা এলাকার এই নলকূপটিতে আগে পানি উঠলেও এখন আর পানি উঠছে না। দক্ষিণাঞ্চলে সাংবাদিকতায় সৎ, বস্তুনিষ্ঠ ও নিবেদিত সংবাদকর্মীর নাম নিতে হলে মামুন রেজার নাম নিতেই হয়। প্রায় 3 দশকের সাংবাদিকতার জীবনে অর্জন করেছেন এই সুনাম ও কর্মদক্ষতা। 22 জন শিক্ষার্থী তারা এখনো পর্যন্ত অনশনে রয়েছেন। খুলনার এই গুণী সাংবাদিকের মৃত্যুতে তাই সংবাদ অঙ্গনে নেমেছে শোকের ছায়া। শেষ দিন পর্যন্ত ছিলেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধানের দায়িত্বে। 4 বার খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও রেখেছেন নেতৃত্বের স্মারক। মামুন রেজা ছিলেন খুলনা সাংবাদিক ইউনিয়নের 2 বার সভাপতিও।
এখন সবই অতীত। শুক্রবার রাতে খুলনায় নিজ বাসভবনে অসুস্থ হয়ে পড়েন মামুন রেজা। এ সময় দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাতে তার বাসভবনের সংলগ্ন আল হেরা জামে মসজিদে হয় নামাজে জানাজা। এরপর মরদেহ নেওয়া হয় খুলনা প্রেস ক্লাবে। শনিবার বাদ জোহর নামাজের পর দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতি ঈদগাহ ময়দানে তার জানাজা হয়। অংশ নেন চ্যানেল 24 ও দৈনিক সমকালের কর্মীরা ছাড়াও খুলনা অঞ্চলের সাংবাদিক সহ বিভিন্ন পর্যায়ের মানুষ। পরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। মামুন রেজার দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও স্থানীয়রা বলছেন, তিনি শুধু একজন সাহসী সাংবাদিকই ছিলেন না, ব্যক্তি জীবনে বিনয় ছিল তার চরিত্রের অন্যতম গুণ। কত আদরের, কত স্নেহের, তারা এইভাবে চলে যাবে আমরা কখনো ভাবতেও পারিনি। আমার কখনো তার সহকর্মী মনে হয়নি, আমার বড় ভাইয়ের মতো ছিল। একটু অমায়িক, একজন খুবই ভালো মনের মানুষ ছিলেন, একজন ভালো সাংবাদিক ছিলেন। আমরা একজন ভালো সহকর্মী, ভালো বন্ধু, ভালো ভাই হারিয়েছি, ভালো একজন সংবাদকর্মী হারিয়েছে খুলনাবাসীও। ৪৫ বছরের মামুন রেজা রেখে গেছেন স্ত্রী ও এক ছেলে। মাফতুহা মিলি, চ্যানেল 24। সহকর্মীর মৃত্যুতে চ্যানেল 24 পরিবার গভীরভাবে শোকাহত। রাত 10টার খবরের সময় হলো আরেকটা বিরতির, সাথেই থাকুন।